আপনি ওই বিভিন্ন কিছু এনজিও নার্সারি আছে, এরা এখন কলমের চারা বিক্রি করে। কলমের চারা ওই স্টোন গ্রাফট বলা হয়, স্টোন গ্রাফট চারাটা করে 12 মাসিও পাওয়া যায়। আপনি ওইখান থেকে দেশি ওইখান থেকে বাছাই করা জাতের চারা লাগাবেন। স্যার সেটা তো একটু মানে লম্বা সময়ের ব্যাপার, মানে এখন উনার 3 বছরের ফলন হয়, 3 বছরের ফলন, কিন্তু এখন যে গাছগুলো আছে সেখানে ফলন এটার জন্য উনি ওই পানিটা খুব কন্ট্রোল রাখবেন আর পটাশ সারটা দিবেন। আলিম ভাই আর কোনো প্রশ্ন আছে? জি না, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা আর কে আছে? যে এখন মুকুল ভাই কথা বলবে। মুকুল ভাই জি। বাড়িতে একটা বড়ই গাছ আছে আর কি, বড়ই গাছটা প্রথমে অনেক বড় হতো আর কি, কাঁঠাল বড়ই, কিন্তু পরবর্তীতে যখন বয়স 2 বছর বা 3 বছর হয়েছে তখন বড়ই অনেক ছোট হয়, আবার পোকা ধরে, ভিতরে পোকা থাকে আর কি। দেশি জাত না, এটা দেশি জাত, হাইব্রিড। আচ্ছা, হাইব্রিডের তো আবার অনেকগুলো জাত আছে। আপনি ওইটা বাউকুল বা আপেল কুল এই নাম, বা খুলনার বাউকুল, বাউকুল সবুজ যেটা আর কি ওইটা, আর আপেল কুলটা লাল, একটু লাল লাল আপেলের মতো হয়। আচ্ছা, যে অবস্থায় হোক আপনি এই বছর গাছ ছাঁটাই করছেন? হ্যাঁ করছি। কিরকম, খুব দয়া মায়া লাগে নাকি? না না, গাছ ছাঁটাই করছি, কিন্তু কিছু মায়াদারি হয়ে ছাঁটাই করলে হবে না, একদম নির্দয় হয়ে একেবারে গোড়ার দিকে কাটলে নতুন ডাল হইলে ফল সাইজে বড় হবে একটু। তবে আপনাকে নরমাল যা সার দেন তার সাথে আস্তে আস্তে আপনাকে পটাশ এবং বোরন এই দুইটা সার একটু বাড়ানো লাগবে। আর আপনার বাড়ি কি লাল মাটি এরিয়া না পলি মাটি? না, কালো মাটি। কালো মাটি না, লাল মাটি অথবা যেটা মানে লাল মাটি না, লাল, ওখানে আপনাকে একটু জৈব সার দিতে হবে, আর ওই বোরিক অ্যাসিডটা, বোরনটা দিতে হবে। লাল মাটি হইতো তাহলে চুন দেওয়া লাগতো গাছে, একটু চুন। লাল মাটিটা অ্যাসিড হয়, যার জন্য একটু চুন দিলে এটা ঠিক হয়ে যায়। আপনি জারটা ভালো করে দিবেন, ঠিক মতো সারের সাথে আপনি ওই প্রুনিংটা করবেন, যে ছাঁটাইটা করবে। এইবার তো এখন আর হবে না, এখন তো সামনে ফুল চলে আসবে, সামনে ফুল আসবে। এর পরবর্তী বছরে আপনি ছাঁটাই করবেন, যেটা আগে যে 2-3 বছর আগের যে কাটা আছে তার নিচে একটু কাটি দিবেন। আচ্ছা, আর ওর সারটা দিবেন ঠিক মতো। আর পোকা যেটা বলছেন, যে পোকা এই বছর আপনার দিতে হবে, কারণ আপনি যে ছাঁটাই করছেন তাতে পোকার ভাবটা আছে। সেটা হলো আপনি ঔষধ দিবেন ক্লোরোপাইরিফস, কথাটা লিখে রাখেন ঠিক মতো, ক্লোরোপাইরিফস ঔষধটা দিবেন। এটা আপনি 1 ইমেল করে 2 বারও দিতে পারেন। আর যদি মনে করেন যে সামনে ফুল চলে আসবে, ওই ফুল আসার পরে মৌমাছি টোমাছি আসবে, ওইটা দিব না, তাহলে 2 মিলিলিটার একবারেও দিতে পারেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে মুকুল ভাই, আপনারা এখানে কি দেশি জাতের বড়ই নাই? মানে আমরা তো ছোটবেলায় যেটা খেতাম এখনো খাই দেশি জাত। হ্যাঁ, কেন দেশি জাত রেখে আপনি এই যে বাউকুল কেন করলেন? এটা বেশি ফলন পাওয়া যায়, অধিক ফলন পাওয়া যায়, তারপর লাভ হয় বেশি, অনেকে অন্যরাও করতেছে, আমিও করলাম। আপনি খান বড়ি, ফলটা আপনার পছন্দ? খান? হ্যাঁ, অবশ্যই পছন্দ। কিন্তু আপনি বুকে হাত দিয়ে বলেন তো কোন বড়িটা ভালো? এই বাউকুলটা ভালো আদৌ? কিন্তু দেশি, আমি বড়ই খাচ্ছি না লাউ খাচ্ছি বুঝতে পারি না। এটা আমার ব্যক্তিগত অনুভূতির কথা বললাম, এবং আমি খুবই দুঃখ পাই। বাজারে ভর্তি করা বড়ইয়ের দিন আমরা বড়ই পাই না, বাউকুল পাই। বাউকুল আমরা খেতে চাই না। আমি সত্যি করে বলতেছি, ঢাকার সবার কথাই, সবার পক্ষ থেকে বলতেছি, আপনারা যারা এগুলা পাঠান বাজারে করে এত বড় বড় দেখে কেন খায়? এটা তো ভাত না, তাই না? এটা যে পেট ভরে খাইতে হবে, নট দ্যাট। এটা এটা মৌসুমের ফল, যেটার যেই স্বাদ ওরকম ওইটা খাবো। এটার মধ্যে লাউ আপেল এসব মিলায় এটার যে স্বাদটা নষ্ট করে দিছে। বড়ইয়ের যে একটা সুন্দর গন্ধ থাকে, একটু টক থাকে, একটু অন্যরকম থাকে, এটা একদম ভুলাই দিছেন। আপনি যদি আপনার আশেপাশে যদি দেখেন, আপনার কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের বাড়িতে খুব ভালো একটা বড়ই জাত আছে, ভালো জাত আছে, ওইটা কলমটা ওইটা করেন, ওইটা করতে পারেন। আর আসলে ওই আমাদের যে প্রসেসিং করার জন্য আচার বা ওই যে প্রসেসিং করার জন্য দেশি বড়ইটাই ঠিক আছে। শাহনাজ আপা এখন কে আসবে? মুকুল ভাই আপনার মনে হয় প্রশ্নের উত্তর পাওয়া গেছে। এখন ফারজানা আপা একটা প্রশ্ন করবে। ফারজানা আপা, হ্যাঁ, কেমন আছেন আপা? জি ভালো আছি, বলেন। আমার সমস্যা, আমাদের আম গাছ আছে অনেকগুলি, ওই আম গাছের মুকুল বা ফুল আসে অনেক, কিন্তু আম টিকে না। আর আম কতগুলি গাছে আম আসলে সেঙ্গা বা কিরা অনেক বড় বড়, যেগুলি গাছের পাতায় বইরা যায়। তারপর আম আসার পর আম যথাসময় আম হলো, আম একটা আমও ভালো না, ভিতরে পোকা।
আমের পোকা তো সবটি জানেন, একটা যে পাতা কাছাকাছি গেলেই দেখবেন যে ভন 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 করে উঠতে থাকে কানের কাছে, পাতার মধ্যে বসে, তারপরে পাতাগুলি একটু কালো হয়ে যায়, এটা পাতা শোষণ করে, পাতা শোষক। আর ফলে যেটা ঢুকে ওটা আরেকটা পোকা, এটাও আছে। আরেকটা আছে পাতা খাই ফেলায়, বড় বড় বিছা। যে অবস্থায় হোক, আপনি যদি এটার যে কোনো একটা দেখেন ওই ফুল ধরে পড়বে না, আপনি ওই সাইপারমেথ্রিন গ্রুপের একটা স্প্রে করতে হবে, এবং এটা বেশ কয়েকবার করতে হবে। ফুল ধরার সাথে সাথেই, ফুল ধরার আগে হ্যাঁ, একটু মানে যখনই দেখবেন যে পাতায় ঝনঝন করে, তখন থেকে শুরু করতে হবে। অথবা ব্যবহার করুন ফেনিট্রোথিয়ন। গ্রামের মানুষে ঠিক কার্তিক মাসের অনেক সময় এটা একটু দেখা গেলে যে এরকম পোকা দেখা যাচ্ছে হপার, তাহলে নিচে ধোঁয়া দেয়, গাছের নিচে একটু ধোঁয়া দিলেও এটা চলে যায়। মুকুল ধরার পরে আপনি এই যে আমটা যখন গুটি হবে, গুটি আম মানে ওই মোটর দানার চেয়ে একটু বড়, তখন স্প্রেটা করবেন। একদম মুকুল ধরার সাথে সাথে ওষুধ দিবেন না, তখন তাহলে মৌমাছি উড়ে যাবে সব। আচ্ছা, ধন্যবাদ আপা। আর প্রশ্ন আছে কোনো? এখন প্রশ্ন করবে সাদেক ভাই। সাদেক ভাই, আমার একটা লেচু গাছ আছে, মানে লেচু গাছটা মানে খুব সুন্দর বইলাই আয়াসা লই, এই বইলাম না জোরে তো পরে ওই, তারপরে আবার লেচু গাছ সুন্দর পাইব ওই আসাইরা, তারপরে আপনার দানা দানা সব লেচু গাছতে পড়ে গেল। এটা কি ব্যাপারটা বুঝলাম না। সাদেক ভাই, লিচু গাছটা খুব সেনসিটিভ, কারণ হলো ফুলটা আসার পরে যদি 5-7 দিনের মধ্যে যদি কোনো খরা হয়, ওই সময়টাতে খরা হইলে এই সমস্যাটা হয়। আর আপনি দেখবেন ওইটা এর আগে যে পাতা লাল হয়ে যাওয়া একটা নরম তুলতুলা অসুখ হয়, দেখছেন নাকি ওইটা? ওইরকম আমি খেয়াল করছি, পাতা লাল খুব নরম, হাত দিলে মখমলের মতো মনে হয়। ওই অসুখটা হইলে এই পাতার ডালগুলি আগেই দিতে হবে। আর লিচুতে যে পরিমাণ ফল আসে সেই পরিমাণ থাকে না। আমরা চাই যে কিছু পরিমাণ ফল ঝরবে এবং বেশিরভাগই থাকবে। আচ্ছা, লিচুর জাতটা তো আপনি বলেন নাই। লিচুর জাত হলো বোম্বাই, মানে খাড়া দাফারে লেচু গাছের তলে এখানে দানা দানা হইয়া। কোন উপজেলায়? বেলাবো থানার মধ্যে আমরা বোম্বে লিচু খুব বেশি নাই, ওইটা মঙ্গলবাড়ি হতে পারে, অথবা আপনার নরসিংদী। লেচু জাতটা ভালো, মানে বড় বড় লেচু, জাতটা মঙ্গলবাড়ি জাতটা ভালো। ওটাতে আপনি একটা ওই স্প্রে দিবেন, ওর আপনি ওই যে ক্লোরোপাইরিফস, একটু আগে আরেকজনের একটা ওষুধ দিচ্ছে, ওইটাই দিবেন। ক্লোরোপাইরিফস গ্রুপের কোনো একটা ওষুধ দিবেন, ওইটার ডোজ হইল 2 মিলিলিটার। আর তার সাথে যদি দেখেন ওই যে নরম নরম ওই একটা, এটা বলা হয় ভেলভেট ডিজিজ, মানে মকমলের মতো পাতাগুলি খুব উল্টানো এবং লাল, খুব নরম তুলতুলা, মনে হয় যে ওই ভেলভেটের উপর দিয়ে হাঁটতেছি আমরা, এরকম মানে খুব নরম। ওইটা হলে আপনাকে ওমাইট ওইটা দিতে হবে। ওমাইট একটা ওষুধ আছে, ওইটা। এই 2টা ওষুধ দিলে আপনার, আর ওই সময় যদি দেখেন যে 8-10 দিন যাবৎ গাছের শুকনা, তখন ফুলটা আসার পরে ফল ধরার সময় একটু পানি দিতে হবে, একটু গাছের গোড়ায়, খুব বেশি না, সামান্য পানি দিতে হবে। যদি মনে করেন যে 10-12 দিন কোনো একবারে শুকনা, তাহলে মার্চ মাসে সব পড়ে যাওয়া গাছতে। ফল অনেক বড় হওয়ার পরে যেটা পরে ওইটা পোকা, ওই যে নেই ক্লোরোফাইরিফস যেটা বললাম, ক্লোরোপাইরিফসের একটা ওষুধ দিলে ওই পোকাটা হবে না। জি, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নাই আমার। আসসালামু আলাইকুম। আমি শাহনাজ আপা, আর কি আছেন? আচ্ছা আপা, আপনারা আমাদের এখানে আসবেন বেড়াতে। আমাদের এই গ্রামে কিন্তু কৃষক আন্দোলন হয়েছে। হ্যাঁ, কৃষক আন্দোলনে কৃষক নেতা আছে, কৃষক নেতাটা মারা গেছে এই গ্রামে। এই জন্য এই গ্রামে আমরা দিছিলাম যে এখানে আমরা এই কৃষকদের নিয়ে এটা করি। আপনার দাওয়াত হইলো, এখানে আসবেন। এবং ওই কৃষক নেতার বাড়িতে কিন্তু ওই যে মুক্তিযুদ্ধের সময় ট্রেনিং হয়েছিল, ওই বাড়িটাও পুরাই দিছে। যাই নাই আপনাদের ওইখানে, বেলাপুরের দিকে গিয়েছি, কিন্তু এরকম এই গ্রামে যাইনি। আমি অবশ্যই যাব আপনাদের গ্রামে, অবশ্যই। যে মানে ওইখানে আসলে ওই যে আমাদের যে মহিলারা যারা কাজ করে, এটা নিজের চোখে দেখতে পারলে বুঝতে পারবেন এবং এটা নিতে পারবেন। অবশ্যই, এটা তো আমি নিজে থেকেই বললাম, এবং এটা আমি দেখতে চাই, দেখাতেও চাই। নিশ্চয়ই আমাদের এটি নিউজের দর্শকরা যারা আজকে আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, তারাও দেখতে যাবেন কিন্তু, এবং তারাও চায় যেন আমরা গিয়ে আপনাদের এই ছবিগুলো তুলে আনি, আমরা দেখাই, আপনারা
সাথে মেয়েরা কিভাবে কাজ করছে, কৃষক আন্দোলনের গ্রাম, তাই না? চারটিখানি কথা নয়। নেতা আরো নেতা বানায় হয়ে গেছেন কিনা? আব্দুল হাই, কমরেড নেতা আব্দুল হাই না, উনি আরো নেতা বানায় হয়ে গেছেন তো নাকি? জি জি। নাকি ওটারও অ্যাক্টিভিটি দেখতে হবে তো। আচ্ছা দিদি, তো আমাদের এখানে অবশ্যই বেড়াতে আসবেন। আর আপনার সাথে আবার যাতে আমাদের দেখা হয়, এবং ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ শাহনাজ আপা, অনেক ধন্যবাদ। এবং এতক্ষণ ধরে এই ভর দুপুরবেলা সবাই এত কষ্ট করে এখানে বসে আছেন, এবং এই জন্য আমার কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আর খুবই ভালো লাগছে আপনাদের সাথে কথা বলে, খুবই ভালো লাগছে। আসলে আপনাদের সাথে কথা না বললে অনেক কিছু জানতাম না, মনে হয় আমি শিখছি আপনাদের কাছ থেকে অনেক কিছু। আর স্যার আরেকটু কথা বলবেন আপনাদের জন্য। যেটা আমরা তো প্রায় ওইদিকে গবেষণা কাজে যেরকম দেখি, অনেকগুলো রোগ পোকার সম্পর্কে মানে একটা যে পারসেপশন, যেটা রোগ না তো পোকা হবে, কিন্তু আসলে আমরা মাঠে গিয়ে অনেক জায়গায় দেখছি সেটা আসলে পুষ্টির সমস্যা, সারের সমস্যা। আচ্ছা, মাটি দুর্বল হয়ে যাওয়াতে, দিনে দিনে মাটি দুর্বল হওয়াতে নানা রকম হয়, হয়তোবা যে শুনে বলে এটা পোকা অথবা রোগ, দুইটাই। আসলে আমরা যদি জৈব সার এবং ব্যালেন্সড সুষমভাবে সার দেই, তাইলে ওই রোগ পোকার অনেক অংশ কমে যাবে। আমাদেরকে সচেতন হতে হবে যে আমরা আগে জৈব সার দিয়া যত্ন সহকারে স্বাস্থ্যসম্মতভাবে একটা ভালো ভ্যারাইটি লাগাই, তাহলে আমাদের এই রোগ পোকার অনেক সমস্যা কমে যাবে। কারণ আমরা ওই এত বেশি বীজ দেওয়া আমরা চাই না। আমাদের আশেপাশে কোন দেশে দিনে দিনে এটা কমতেছে। আর এই বীজটা দিচ্ছি মানে কি, বীজটা তো আলটিমেটলি আমরাই খাচ্ছি। পিছনে যারা বসে আছেন, আপনারা যারা বসে আছেন শাহনাজ আপার পিছনে, সবাই তো স্যারের কথা শুনলেন, তাই না? আর যে কথাটা স্যার একদম স্পেসিফিক, একদম নির্দিষ্ট ভাবে যে কথাটা শেষ কথা বললেন, যে আমরা এই ধরনের প্রশ্ন বা ওনারা যখন গবেষণায় যান তখন খালি বলে যে পোকার সমস্যা আর মাটির পোকার সমস্যাই রোগের সমস্যা, পোকা আর রোগ বলে, বলে রোগ। কিন্তু আসলে মাটির পুষ্টিটা নষ্ট হয়ে যাচ্ছে, যে পুষ্টি সমস্যা, মাটির স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে, এইটার দিকে বোধহয় খেয়াল করে না, মানে যারা কৃষি কাজ করে তারা খেয়াল করে না। আর কিছু হলেই খালি ওষুধের নাম, ওষুধ কি দিব, এই স্প্রে কি দিব, পোকা মারার ওষুধ কি দিব, এটাতে তো মাটির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো জৈব সারের ব্যাপারে যে স্যার যেটা বললেন, যে আমাদের আশেপাশে সব দেশে সবাই এখন এই রাসায়নিক সার, কীটনাশক এগুলির থেকে একটু দূরে আসতেছে, তো আমরাও কেন চেষ্টা করব না, তাই না? এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখবেন। এই যেই মাটি থেকে ফসল হয় সেটা তো আমাদের এই অন্ন সংস্থান করে, তার স্বাস্থ্যের দিকে আমাদের আসলে নজর রাখা উচিত। আবার ধন্যবাদ জানাই শাহনাজ আপা, অনেক সময় দিয়েছেন, এবং আপনারা যারা পিছিয়ে ছিলেন এতক্ষণ প্রশ্ন করেছেন, স্যারের কাছ থেকে প্রশ্নের উত্তর জেনেছেন, সবার কাছে আবারও সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আবারও দেখা হবে কোনো এক সময় আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, কানেক্টিং বাংলাদেশের মাধ্যমে। ভালো থাকবেন সবাই। আপনাকেও ধন্যবাদ কৃষক ভাইদের পক্ষ থেকে এবং সবার পক্ষ থেকে।